তারেক রহমানের ফ্লাইট থেকে 2 ক্রুকে অপসারণ। ফ্র্যাঙ্কফার্টে শহীদ ওসমান হাদি স্মরণে প্রতিবাদ সভা। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2, 7 দিনে গ্রেফতার প্রায় 6,000। গাজায় ধ্বংসস্তূপ থেকে 94 মরদেহ উদ্ধার। সুদানে ড্রোন হামলায় শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের জানাজা অনুষ্ঠিত। শোম্যান কাইন্ডনেস অ্যাওয়ার্ড পেলেন সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর। মহাকাশে অত্যাধুনিক কমিউনিকেশন টেকনোলজি স্যাটেলাইট পাঠালো চীন। এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য নির্ধারিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন ঢাকা রুটের একটি নিয়মিত ফ্লাইট থেকে 2 কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। ভিআইপি নিরাপত্তা ও বিশেষ ব্যবস্থাপনার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। প্রত্যাহার হওয়া কেবিন ক্রু হলেন জুনিয়র পার্সার মো সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসা কিছু তথ্যের ভিত্তিতেই তাদের ওই ফ্লাইটের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সূত্রের ভাষ্য অনুযায়ী রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে ওই 2 কেবিন ক্রুর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এছাড়া তারা নিয়মিত সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের ফ্লাইট পরিচালনার দায়িত্বে যুক্ত ছিলেন, এমন তথ্য গোয়েন্দা প্রতিবেদনে অন্তর্ভুক্ত ছিল। এসব বিবেচনায় ভিআইপি যাত্রীর নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা তুলে ধরা হয়। পরে ফ্লাইট সার্ভিস বিধাত ওই ফ্লাইটে বিকল্প হিসাবে জুনিয়র পার্সার মুস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে দায়িত্বে অন্তর্ভুক্ত করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভিআইপি যাত্রার ক্ষেত্রে আগাম নিরাপত্তা মূল্যায়নের অংশ হিসাবে এমন পরিবর্তন নতুন নয়। এর আগে চলতি বছরের 2 মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইটেও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে 2 কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। সে সময়ও নিরাপত্তা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি সিদ্ধান্তের কারণ হিসাবে উল্লেখ করা হয়। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালেই সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদাত বরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার 21 ডিসেম্বর সকালে ঢাকার সেনানিবাস্থ কেন্দ্রীয় মসজিদে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শহীদদের প্রতি যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করা হয়। গত 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ইউনিসফার একটি ঘাঁটিতে বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলায় এই 6 শান্তিরক্ষী শাহাদাত বরণ করেন। সকালে অনুষ্ঠিত জানাজায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী অব, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এছাড়া সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন পদবীর সেনা সদস্য, শহীদদের স্বজন এবং গণমাধ্যম কর্মীরাও জানাজায় অংশ নেন। জানাজা শুরুর আগে শহীদ শান্তিরক্ষীদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠ করা হয় এবং তাদের স্বজনরা অনুভূতি প্রকাশ করেন। পরে জাতিসংঘ মহাশয়ের পক্ষে ইউনিসফার চিফ কমিউনিটি লিয়াজো অফিসার বরিস এফ্রেম চৌমাফি বক্তব্য রাখেন। নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের অংশ হিসেবে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব, প্রধান উপদেষ্টার পক্ষে তার সামরিক সচিব, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান শহীদদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ইউনিসফার চিফ কমিউনিটি লিয়াজো অফিসার শহীদদের স্বজনদের কাছে জাতিসংঘ মহাশয়ের পক্ষ থেকে জাতিসংঘের পতাকা হস্তান্তর করেন। জানানো হয়েছে, আজই শহীদদের মরদেহ তাদের নিজ নিজ জেলা নাটোর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজবাড়ী ও কিশোরগঞ্জে পাঠানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে হেলিকপ্টারে, অন্যথায় সড়কপথে মরদেহ পাঠানো হবে এবং সেখানে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে। এদিকে এই হামলায় আহত হওয়া 9 জন শান্তিরক্ষীর মধ্যে 8 জন কেনিয়ার নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে লেভেল 3-তে চিকিৎসাধীন রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তারা সবাই শঙ্কামুক্ত। বাংলাদেশ সরকার ও জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘৃণ্য ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জাতিসংঘ সদর দফতরে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র পাঠানো হয়েছে এবং ইউনিসফা সহ সব মিশন এলাকায় দ্রুত ড্রোন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, শনিবার শহীদ শান্তিরক্ষীদের মরদেহ শনিবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এর আগে সুদানের আবে এলাকায় সামরিক রীতি অনুযায়ী তাদের জানাজা ও সম্মান প্রদর্শন করা হয়। শহীদদের পরিবারের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও জাতিসংঘ সদর দফতরের পক্ষ থেকে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়াও চলমান রয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ধ্বংসস্তূপ থেকে ৯৪ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার গাজা সিভিল ডিফেন্সে তথ্য জানিয়েছে। সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, দেহগুলো গাজার কেন্দ্রীয় শহর থেকে উদ্ধার করে আল শিফা মেডিকেল কমপ্লেক্সের ফরেনসিক বিভাগের কাছে স্থানান্তর করা হয়েছে। দেহাবশেষগুলো কেন্দ্রীয় শহর দেইর আল বালার কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হাজার হাজার ফিলিস্তিনি এখনও ভগ্নের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আছে, যেগুলো ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলার শিকার হয়েছে। সিভিল ডিফেন্স জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানের সহযোগিতায় এলাকা জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য মরদেহ উদ্ধার করে কেন্দ্রীয় কবরস্থানে স্থানান্তর করা হয়েছে। ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় ৭০,৭০০ ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গত ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে এবং পতিত আওয়ামী লীগের কথিত ফ্যাসিবাদী সহিংসতার প্রতিবাদে জার্মানিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০ ডিসেম্বর বিকেলে জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্র্যাঙ্কফার্টের সোয়ার্চার লেন ভেগেতে আয়োজিত এই প্রতিবাদ সভায় বিভিন্ন শ্রেণীপেশার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি দেশের সার্বভৌমত্বের পক্ষে এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সাহসী অবস্থান নিয়ে কথা বলেছেন। এ কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তারা দাবি করেন। বক্তারা শহীদ হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রতিবাদ সভা শেষে শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে গত ৭ দিনে ৫,৯৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। যৌথ বাহিনীর এই অভিযানে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার ২০ ডিসেম্বর রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ২৪ ঘণ্টায় এই অভিযানে গ্রেফতার করা হয়েছে ৭৮৩ জনকে। এছাড়া পুলিশি কার্যক্রমের অংশ হিসাবে ২০,৩৩৩টি মোটরসাইকেল ও ১৭,৯২৩টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ৩৫৬ অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়। উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত ১৩ ডিসেম্বর আইনশৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় এই অভিযান শুরু করার সিদ্ধান্ত হয়। ওই দিন সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের উদ্দেশ্যে কোর কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ১০ মাস আগে গত ৮ ফেব্রুয়ারি গাজীপুর সহ সারাদেশে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হয়। মহাকাশে একটি নতুন ও অত্যাধুনিক কমিউনিকেশন টেকনোলজি স্যাটেলাইট পাঠাল চীন। শনিবার দক্ষিণ চীনের হাইনান প্রদেশের ওয়েনচাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, লং মার্চ ৫ রকেটে করে স্যাটেলাইটটি এদিন বেইজিং সময় রাত ১:৩০টায় উৎক্ষেপণ করা হয়। পরবর্তীতে এটি সফলভাবে পরিকল্পিত কক্ষপথে প্রবেশ করে। স্যাটেলাইটটি মূলত মাল্টিব্যান্ড এবং উচ্চগতির যোগাযোগ প্রযুক্তি যাচাইকরণ পরীক্ষা পরিচালনার জন্য ব্যবহৃত হবে। লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৬১৮তম মিশন হিসেবে এই অভিযান পরিচালিত হয়। সূত্র সিনহুয়া। জনহিতকর কাজে অবদানের জন্য শোম্যান কাইন্ডনেস অ্যাওয়ার্ড পেয়েছেন সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড সিআরপি এর প্রতিষ্ঠাতা ভ্যালেরিয়ান টেলর ওবিই। এছাড়া জাপানের মোরালোজি ফাউন্ডেশন পেয়েছে শোম্যান কাইন্ডনেস লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। শনিবার রাজধানীর একটি হোটেলে শোম্যান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উদারতা, নৈতিক মূল্যবোধ এবং সুখের ওপর এর প্রভাব সম্পর্কিত আন্তর্জাতিক কংগ্রেস কাইন্ডনেস, মোরাল ভ্যালুজ অ্যান্ড ইটস ইম্প্যাক্টস অন হ্যাপিনেস অনুষ্ঠানে এসব অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে বিভিন্ন পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। বধির, অন্ধ এবং বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী শিশুদের দ্বারা পরিবেশিত জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। ভ্যালেরিয়ান টেলর ১৯৪৪ সালের ৮ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের কেন্টের ব্রমলিতে জন্মগ্রহণ করেন।
ইন্টারন্যাশনাল কংগ্রেস অন দ্য চার্টার্ড সোসাইটি অফ ফিজিওথেরাপির একজন ফেলো হিসেবে তিনি 1969 সালে ভলান্টারি সার্ভিস ওভারসিজের সাথে প্রথম বাংলাদেশে আসেন এবং পার্বত্য অঞ্চলে চন্দ্রকোনার খ্রিস্টান হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করেন। 1973 সালে তিনি পক্ষাঘাতগ্রস্তদের জন্য একটি পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠার তহবিল সংগ্রহের জন্য ইংল্যান্ডে ফিরে যান। 1975 সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন। এরপর 1979 সালে প্রথম রোগী ভর্তি করে সিআরপি। এই সময়কালে তিনি রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে কাজ করেন। সিআরপি প্রথমে হাসপাতাল প্রাঙ্গণে 2টি সিমেন্টের স্টোররুম থেকে পরিচালিত হয়। 1990 সালের মাঝামাঝি সময়ে এটি স্থায়ীভাবে সাভারে স্থানান্তরিত হয়। সাভারেই এটির প্রধান কার্যালয় অবস্থিত। ভ্যালেরি 1995 সালে অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, 1996 সালে আর্থার আইরি ব্রুক স্বর্ণপদক এবং 2004 সালে বাংলাদেশ স্বাধীনতা পুরস্কার লাভ করেন। 1998 সালে তাকে বাংলাদেশি নাগরিকত্ব প্রদান করা হয়। তিনি পপি এবং জ্যোতি নামে 2 বাংলাদেশি মেয়ের আইনি অভিভাবক। ভ্যালেরি তার ছোট দত্তকন্যা পপির সঙ্গে সিআরপি সাভার ক্যাম্পাসের কাছেই বাস করেন। আর জ্যোতি 2007 সালে বিয়ে করেন। তিনি সিআরপিতেই কাজ করেন। এদিকে 1926 সালের আগস্টে ড চিকুরো হিরোই কর্তৃক প্রতিষ্ঠিত দ্য মোরালজি ফাউন্ডেশন একটি জাপানি গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান। এটি হিরোই কর্তৃক বিকশিত মোরালজি নীতির ওপর ভিত্তি করে সামাজিক শিক্ষা প্রচার করে, যার নৈতিক অনুশীলনের প্রভাব প্রদর্শনের জন্য প্রচলিত এবং সর্বোচ্চ নৈতিকতার মধ্যে তুলনা করতে সহায়তা করে। এই দর্শনের মূল লক্ষ্য মানব কল্যাণ, বিশ্বব্যাপী সুখ এবং শান্তি প্রচার করা। অনুষ্ঠানে কংগ্রেসের সভাপতি অধ্যাপক মতিউর রহমান মোল্লা স্বাগত বক্তব্যে দারিদ্র্য ও প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও বাংলাদেশের স্থিতিস্থাপকতা তুলে ধরেন এবং দুর্বল সম্প্রদায়গুলোকে সমর্থন করার জন্য আরও শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন অধ্যাপক রুবায়ুল মোর্শেদ। অনুষ্ঠানে হোয়াই কাইন্ডনেস ম্যাটার্স বইটির মোড়কও উন্মোচন করা হয়।